আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। আজ সংবিধান দিবস। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংবিধান দিবস উপলক্ষে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার সম্মেলনে আজ সমাপ্তিসূচক ভাষণ দেবেন। ভার্চুয়াল মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগকারীদের সম্মেলনেরও তিনি সূচনা করবেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ টানা 19 দিন 50,000-এর নিচে রয়েছে। আরোগ্যের হার 93.66%। আজ 26/11। সমগ্র দেশ মুম্বাই জঙ্গি হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর মিলেছে। ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা প্রয়াত, শোকাচ্ছন্ন ফুটবল দুনিয়া। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। আজ সংবিধান দিবস। 1949 সালের এই দিনেই আইনসভা ভারতীয় সংবিধানকে স্বীকৃতি দেয়। আজকের দিনটি জাতীয় আইন দিবস হিসেবেও পালিত হয়। সংবিধান প্রণয়নে ড বি আর আম্বেদকরের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে এনডিএ সরকার 2015 সাল থেকে সংবিধান দিবস পালন করছে। সংবিধান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং কেভাডিয়ায় প্রিসাইডিং অফিসারদের সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা সংবিধানের প্রস্তাবনা পাঠ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 80তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলন গতকাল গুজরাটের কেভাডিয়ায় শুরু হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর সূচনা করেন। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার সভাপতি এম ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যপাল আচার্য দেবব্রত, রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী প্রমুখ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংবিধান দিবস উপলক্ষে কেভাডিয়ায় এক বিশেষ প্রদর্শনীর সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল মাধ্যমে তৃতীয় আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগকারীদের সম্মেলন ও প্রদর্শনী রি ইনভেস্ট 2020 সূচনা করবেন। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক 3 দিনের এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের বিষয় শক্তির মজবুত রূপান্তরের লক্ষ্যে উদ্ভাবন। সম্মেলনে বিভিন্ন সংস্থা শক্তি ক্ষেত্রে তাদের অত্যাধুনিক উন্নত প্রযুক্তি প্রদর্শন করছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার দুদিনের বাহরাইন সফর শেষ করে আজ দেশে ফিরছেন। সফরকালে তিনি প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা, প্রধানমন্ত্রী শেখ আলী বিন খলিফা আল খলিফার সঙ্গে বৈঠক করেন। সে দেশের বিদেশমন্ত্রী ড আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও তার প্রতিনিধি পর্যায়ে কথা হয়। আন্তর্জাতিক নানা বিষয় ছাড়াও কোভিড পরবর্তী পর্যায়ে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলেন। কোভিড-19 পরিস্থিতিতে সে দেশে বসবাসরত ভারতীয়দের প্রতি লক্ষ্য রাখার জন্য বিদেশমন্ত্রী বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান। এদিকে দেশের উন্নতিতে সেখানকার ভারতীয়রা যে সাহায্য করছেন, বাহরাইন নেতৃত্ব তার প্রশংসা করেন। পাশাপাশি করোনা আবহে চিকিৎসা সামগ্রী ও ওষুধ দিতে ভারতের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খাদ্যমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে দেশের আঞ্চলিক গণ্ডির বাইরে নিয়ে যাওয়াই হল সরকারের লক্ষ্য। খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের অংশীদারদের সঙ্গে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে শ্রী তোমর এই লক্ষ্য পূরণের জন্য সকলকে সাহায্য করার আবেদন জানান। তিনি বলেন, করোনাকালে কোনো প্রচার না চালালেও কৃষি ক্ষেত্র যথেষ্ট সচ্ছল রয়েছে। কৃষকদের আয় এবং খাদ্য উৎপাদন ব্যবস্থাও সচল রয়েছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ টানা 19 দিন 50,000-এর নিচে। আজ সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 44,488 জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 36,367 জন রোগী। দেশে এ পর্যন্ত 86,79,000-এর বেশি মানুষ রোগমুক্ত হয়েছেন। আরোগ্যের হার 93.66%। সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 6,07,00,000 ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন প্রায় 4,21,00,000 মানুষ। এখনো পর্যন্ত 14,26,000-এর বেশি সংক্রমিতের মৃত্যু হয়েছে। আজ 26/11। মুম্বাই জঙ্গি হামলার ঘটনার আজ 12 বছর পূর্ণ হল। হামলায় শহীদ নিরাপত্তা কর্মীদের শ্রদ্ধা ও সম্মান জানাতে মুম্বাই পুলিশ এক অনুষ্ঠানের আয়োজন করেছে। করোনা আবহে স্বল্প সংখ্যক মানুষ এতে অংশ নিচ্ছেন। 2008-এর 26শে নভেম্বর রাতে 10 জন সশস্ত্র পাক মদতপুষ্ট লস্কর জঙ্গি মুম্বাইতে 4 দিন ধরে একাধিক হামলা চালায়। 160 জনের বেশি মানুষ এতে প্রাণ হারান। একমাত্র ধৃত জঙ্গি আজমল কাসবকে 2012 সালের 21শে নভেম্বর ফাঁসি দেওয়া হয়। 26/11-র ওই জঙ্গি হামলা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 29শে নভেম্বর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 71তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। এছাড়া www.newsonair.com এই ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী ও দূরদর্শনের সংবাদের ইউটিউব চ্যানেলে সরাসরি মন কি বাত সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণের পরই প্রচারিত হবে আঞ্চলিক
ভাষায় তর্জমা, রাত ৮টায় আবার আঞ্চলিক তর্জমা পুনঃপ্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিভিন্ন শ্রমিক, কৃষক ও কর্মচারী সংগঠনের ডাকে এরাজ্যেও আজ সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে। সকাল থেকে ধর্মঘট সমর্থনকারীরা বিভিন্ন জায়গায় পথে নেমেছেন। শুরু হয়েছে পথ অবরোধ। প্রভাব পড়েছে রেল যানবাহন চলাচলে। কর্মস্থলে যাওয়ার জন্য পথে বেরিয়ে বিভিন্ন স্থানে মানুষ কোথাও কোথাও সমস্যার মুখে পড়ছেন। শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হবার খবর মিলেছে। মধ্যমগ্রাম স্টেশনে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। দমদম স্টেশনের কাছে বারাসাতে চাপাডালির মোড়, রুবির মোড়, শহরের অনেক স্থানে পথ অবরোধ শুরু হয়েছে। মথুরাপুর হোটর স্টেশনে ওভারের তারে কলাপাতা ফেলে দেয় ধর্মঘট সমর্থকরা। বাম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম কর্মী সমর্থকরা যাদবপুর এডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের করেন। আজকের ধর্মঘটকে মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন সুজন বাবু। যাদবপুরের রেল অবরোধও করা হয়। সেন্ট্রাল এভিনিউতে সমর্থকরা জোর করে মেট্রো স্টেশনে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। দমদম চাঁদনী চক স্টেশনেও ঢোকার চেষ্টা করা হয়। পূর্ব মেদিনীপুরে বেসরকারি বাস কম চলছে। ধর্মঘট সমর্থকরা বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করেছেন। বীরভূমের সিউড়িতে ধর্মঘটের সমর্থনে মিছিল বের করে বাম ও কংগ্রেস। রানীগঞ্জে সকাল থেকেই জমায়েত হয়েছে। দুর্গাপুর স্টেশন বাজার চত্বরে পথ অবরোধ করা হয়। তবে বর্ধমান শহরে বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি। হাওড়া জেলার বিভিন্ন স্থানেও অবরোধ চলছে। হুগলির শ্রীরামপুর ও চন্দননগরে অবরোধের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়। উত্তরবঙ্গেও কম বেশি একই চিত্র। কোচবিহারের সরকারি বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। পশ্চিমবঙ্গ ও কেরালা জিএসটি রূপায়ণের ফলে রাজস্ব ঘাটতি মেটাতে ১ নম্বর বিকল্প বেছে নিয়েছে। এই নিয়ে মোট ২৫টি রাজ্য এই বিকল্পটি বেছে নিল। দিল্লি, জম্মু কাশ্মীর এবং পুদুচেরি এই ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলও এই বিকল্প বেছে নিয়েছে। চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। গতকাল ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব ফুটবলের সবথেকে বর্ণময় এই চরিত্র। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচারের পর গত ১১ই নভেম্বর হাসপাতাল থেকে তিনি ছাড়া পেয়েছিলেন। অসংখ্য মন মাতানো ড্রিবল, ছোটখাটো চেহারা ডিফেন্ডারদের মাত দিয়ে অসংখ্য গোলের স্মৃতি রয়েছে তার। আমাদের প্রতিনিধি অরিজিৎ দত্তের একটি প্রতিবেদন। বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন, চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। তার ফুটবল জীবন, ব্যক্তিগত জীবন চিরকালই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ফুটবলের এই শিল্পী খ্যাতির শীর্ষে থাকার সময় ফুটবল সম্রাট পেলের সঙ্গে তুলনায় চলে এসেছেন বারবার। কে বড় ফুটবলার, এই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে অনেক। ১৯৮৬ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রেফারির চোখ এড়িয়ে হাত দিয়ে করা গোলকে হ্যান্ড অফ গড বলে উল্লেখ করেছিলেন মারাদোনা। জড়িয়েছেন ড্রাগ বিতর্কেও। তবে এই সব বিতর্কিত বিষয়কেই পিছনে ফেলে দিয়েছে তার বাঁ পায়ের শিল্প জাদু। মারাদোনার বিদায়ের সঙ্গে শেষ হলো ফুটবলের একটি অধ্যায়ের। ফুটবল মাঠে মারাদোনার আঁকা আলপনা চিরকালই মনে রাখবেন ফুটবল অনুরাগীরা। মারাদোনার প্রয়াণে শোকবিহ্বল ফুটবল বিশ্ব। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আজ সংবিধান দিবস। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংবিধান দিবস উপলক্ষে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার সম্মেলনে আজ সমাপ্তিসূচক ভাষণ দেবেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ টানা ১৯ দিন ৫০,০০০-এর নিচে। খবর এখানেই শেষ হলো।